আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক উপসর্গ নিয়ে। তো শুরুতেই আজকে আমরা আলোচনা করব উপসর্গ কাকে বলে, উপসর্গ একটি শব্দে ব্যবহৃত হলে কি কি পরিবর্তন ঘটায়, উপসর্গের প্রকারভেদ, কিছু উপসর্গের উদাহরণ এবং সবার শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন, যে দুইটি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের কমন আসবে। চলো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো উপসর্গের শুরুতে আমাদের জানা উচিত উপসর্গ কাকে বলে। দেখো, বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। অর্থাৎ বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো অন্য শব্দের পূর্বে ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় উপসর্গ। অর্থাৎ উপসর্গ কোনো সম্পূর্ণ একটি শব্দ নয়, এটি শব্দের একটি অংশ মাত্রই এবং অন্য শব্দের শুরুতে এটি ব্যবহৃত হয়। যেমন দেখো, কাজ, কাজ একটি শব্দ, এর আগে অব্যয়টি যুক্ত হলে সেটি হয়ে যায় অকাজ, যার অর্থ কি নিন্দনীয় কাজ, এবং এখানে অর্থের সংকোচন ঘটেছে। তো উপসর্গ যখন একটি শব্দে ব্যবহৃত হয় তখন 5 ধরনের পরিবর্তন ঘটে। তো দেখো কি কি পরিবর্তন ঘটায়। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। তো একটু উদাহরণ সহ বুঝে নাও। দেখো, হার, আমরা জানি হার একটি শব্দ, হার বলতে কোনো অলংকার বোঝাইছে, এর পূর্বে যদি আমরা প্রযুক্ত করি সেক্ষেত্রে সেটি হয়ে যায় প্রহার। প্রহার মানে কি মারা, পিটনি দেওয়া। সো এটি কিন্তু নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়েছে। পরেরটি দেখো, পূর্ণ, পূর্ণ একটি শব্দ, এর পূর্বে যদি আমরা পরিযুক্ত করি সেক্ষেত্রে সেটি হয়ে যায় পরিপূর্ণ, এতে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়েছে। এরপরে দেখো, তাপ, তাপ একটি শব্দ, এর পূর্বে যদি আমরা প্রযুক্ত করি সেক্ষেত্রে সেটি হয়ে যায় প্রতাপ, এখানে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটেছে। প্রতাপ বলতে এখানে প্রভাব বোঝায়। এরপরেটা দেখো, শব্দের অর্থের সংকোচন কিভাবে হয়। রাজি, রাজি একটি শব্দ, এর পূর্বে যদি নিম যুক্ত করা হয় সেক্ষেত্রে সেটি হয়ে যায় নিম রাজি, অর্থাৎ সামান্য পরিমাণ, কম রাজি, এতে শব্দের অর্থের সংকোচন ঘটেছে। এবং শেষে রয়েছে শব্দের অর্থের পরিবর্তন। দেখো, কথা, কথা একটি শব্দ, এর পূর্বে যদি আমরা উপযুক্ত করি সেক্ষেত্রে সেটি হয়ে যায় উপকথা, এতে শব্দের অর্থ সম্পূর্ণটাই পরিবর্তিত হয়ে গেল। এরপরে চলো আমরা আলোচনা করব উপসর্গের প্রকারভেদ। আমরা জানি বাংলা ভাষায় উপসর্গ প্রধানত 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি কি? বাংলা, সংস্কৃত বা তৎসম এবং বিদেশি। দেখো, 1 নম্বরেই ছিল বাংলা। আমরা জানি বাংলা উপসর্গ মোট 21টি। এখানে আমি উপসর্গগুলো একদম ছন্দ আকারে একটু সাজিয়ে রেখেছি, যেভাবে পড়লে একটু দ্রুতই মুখস্থ হয়ে যাবে। অনেকের কাছে উপসর্গগুলো মুখস্থ করা খুবই খুবই কঠিন মনে হয়, কিন্তু তুমি এইভাবে পড়ে দেখবা, একদম জাস্ট তুমি 10 থেকে 12 বার পড়বা, তোমার মুখস্থ হয়ে যাবে। তো দেখো, অ, অজ, অঘা, অনা, আন, আর, আব, ইতি, উন, পাতি, আ, সা, সু, হা, স, ভর, বি, রাম, কদ, কু, নি। আমি যখন পড়ছিলাম তখন এগুলো কিন্তু আমি এভাবে মুখস্থ করেছিলাম। আমার জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো লেগেছিল এটা মুখস্থ করতে। তোমরাও পড়ো, ইনশাল্লাহ তোমাদেরও দ্রুতই মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো রয়েছে 2 নম্বরে তৎসম বা সংস্কৃত উপসর্গ। আমরা জানি সংস্কৃত বা তৎসম উপসর্গ হলো 20টি। কি কি? অনু, অধি, অভি, অপি, প্র, পরা, অপ, অতি, পরি, আ, প্রতি, উপ, সম, নি, অব, বি, দূর, নির, উত, সু। এরপরে চলো আমরা বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করি। তো বিদেশি উপসর্গ আবার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি কি? ফার্সি, আরবি, ইংরেজি এবং হিন্দি। ফার্সি উপসর্গ 10টি, আরবি উপসর্গ 4টি, ইংরেজি উপসর্গ 4টি এবং হিন্দি উপসর্গ 2টি। তো ফার্সি উপসর্গটি মনে রাখার জন্য তোমাদের জন্য একটা গল্প আছে। সো গল্পটি হলো, একটি গ্রামে ছিল সকিনা নামের একটি মেয়ে এবং একই গ্রামেই থাকতো কুদ্দুস।
কুদ্দুস তো সকিনাকে অনেক পছন্দ করে। তারপর সে তার পরিবারকে জানালো। এবার কুদ্দুসের পরিবার যে সকিনার সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। এর বছর ঘুরতে না ঘুরতেই তাদের গ্রামে নিমফি নামে একটি মেয়ে এলো। এখন কুদ্দুসের তো সকিনাকে আর ভালো লাগতেছে না, সেই নিমফিকে পছন্দ হচ্ছে। এখন তার নিমফিকে প্রয়োজন, নিমফিকে সে ফিউচারে বিয়ে করতে চাই, বউ বানায় রাখতে চাই। তো এইটার সাথে এইটার কি কানেকশন দেখো। ফার্সি উপসর্গ প্রথমে রয়েছে বর বদ, কম না, নিম ফিকে, দর কার। আর ইন ফিউচার বলতে আমরা জানি ফিউচার বলতে ফিউচার টেন্সে চলে যায়। আর ফিউচার টেন্সে সাধারণত ব এবং বে থাকে, যেমন করব, খাবো, যাবে, ঘুরবে। ইন ফিউচার বলতে এটা ফিউচার টেন্স। তো দেখো কিভাবে মনে রাখলা, গল্পের সঙ্গে বরবদ কম না, নিমফিকে দরকার, ইন ফিউচার। অর্থাৎ সকিনার বর সে এখন সকিনাকে রেখে নিমফিকে বিয়ে করতে চাচ্ছে। তবে এখানে দেখো এই যে আন্ডারলাইন করে দেওয়া কেটা এবং রেড কালার করে দেওয়া, এটি কিন্তু ফার্সি উপসর্গ না, এটি আমাদের জাস্ট এই ছন্দটাকে মেলানোর জন্য ব্যবহৃত হয়েছে। আর ইন ফিউচার এটিও কিন্তু আমাদের ফার্সি উপসর্গের পার্ট না, এটি হলো ব এবং বেকে বোঝায়। তো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, এই 10টি কিন্তু ফার্সি উপসর্গ। সো এক লাইনে মনে রাখা যায়, বরবদ কম না, নিমফিকে দরকার, ইন ফিউচার। অর্থাৎ সকিনার বর কম বদ না, সে এখন নিমফিকে ভবিষ্যতে তার বউ বানাইতে চাচ্ছে। এটি মাথায় একবার শুনলে দেখো তুমি আর ভুলবে না, এর পরের বার এটা তোমার মুখস্থই হয়ে গিয়েছে। এবার চলো আমরা আরবি উপসর্গগুলো একটু দেখে নিই। আরবি উপসর্গ হলো 4টি, কি কি? আম, খাস, লা, গড়। ইংরেজি উপসর্গ 4টি, কি কি? হাফ, ফুল, হেড, সাব। এবং হিন্দি উপসর্গ 2টি, হর এবং হরেক। এটা ছিল আমাদের উপসর্গের প্রকারভেদ। এরপরে চলো আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। 1 নম্বরে দেখো কি বলা হয়েছে, এখানে দেওয়া আছে ক্রমিক নং। এখন আমি তো এখানে সকল উপসর্গগুলোকে নিয়ে আলোচনা করিনি, আমি শুধুমাত্র 10টি জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করেছি। উপসর্গগুলো এখানে দেওয়া আছে, কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা এখানে দেওয়া আছে, এবং এর কিছু উদাহরণও দেওয়া আছে। তো দেখো প্রথমে উপসর্গ ছিল অ নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, কি কি? অকেজ, অচেনা, অকাল, অগোছালো। তারপর আছে অনা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। অনাবৃষ্টি, অনাদর, অনাদায়, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, আদর পাচ্ছে না, এমন অভাব অর্থে। এরপর দেখো সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তম অর্থে, যেমন সুনজর, সুদিন, সুখবর। এরপর আছে অপ উপসর্গটি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন অপসংস্কৃতি, অপযশ। এরপর আছে পরা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে, পরাজয়, পরাভব, পরাধীন। উপ উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন উপগ্রহ, উপসাগর, উপনেতা। এবং 7 নম্বর আছে কার উপসর্গটি কাজ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন কারখানা, কারসাজি, কারবার। এরপর 8 নম্বরে আছে খাস উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, খাসমহল, খাস খবর, খাস কামরা। 9 নম্বর আছে হাফ আধা অর্থে ব্যবহৃত হয়, যেমন হাফ হাতা, হাফ টিকিট, হাফ প্যান্ট। এবং হরেক, এটি বিবিধ দেওয়া, হরেক রকম, হরেক খাবার। তো এটি ছিল আমাদের উপসর্গ নিয়ে বেসিক আলোচনাগুলো। এখন আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন, যে 2টি প্রশ্ন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ইনশাআল্লাহ কমন পড়বে। তো প্রশ্নটি দেখো, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। তো উত্তরটি হলো, বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। অর্থাৎ আমরা যেটা শুরুতেই দেখে এসেছিলাম, এর প্রধান বৈশিষ্ট্য হলো এর কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রত্যেকটি উপসর্গ মূলত এক ধরনের শব্দাংশ, এরা কোথাও পৃথকভাবে ব্যবহৃত হয় না বা এদের নিজস্ব কোনো অর্থ নেই। ধাতু বা শব্দের শুরুতে যুক্ত হয়ে এরা মূল শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা পূর্ণতা সাধন করে। এর প্রতিটা জিনিসই কিন্তু আমরা উদাহরণসহ ব্যাখ্যা বুঝে এসেছি। এরপর দেখো, যেমন হার একটি শব্দ, এর সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হতে পারে।
যেমন দেখো হার, হার এর পূর্বে যদি আমরা উপসর্গটি যুক্ত করি সেক্ষেত্রে হয়ে গেল উপহার। এরপর হারের পূর্বে যদি আমরা প্র যুক্ত করি সেক্ষেত্রে প্রহার, যদি আ যুক্ত করি সেক্ষেত্রে আহার। অর্থাৎ শব্দ কিন্তু একটি হার, কিন্তু এর আগে আমরা যে উপসর্গগুলো ব্যবহার করতেছি সেটি কিন্তু শব্দকে পরিবর্তন করে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কি বলা হয়েছে, উপরে সাধিত শব্দগুলো থেকে প্র আ উপসর্গগুলো পৃথক করলে তাদের আলাদা কোনো অর্থ পাওয়া যায় না, কিন্তু অন্য কোনো শব্দের আগে যুক্ত হয়ে ওই শব্দগুলো নানা অর্থ বৈচিত্র্য দান করেছে। এভাবেই নিজস্ব অর্থহীন অন্য কোনো শব্দ বা ধাতুর আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হতে পারে। এজন্যই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটি ছিল প্রথম প্রশ্নটি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন দেয় এটি আসার পসিবিলিটি হাই। এবং শেষে আরেকটি প্রশ্ন আছে, দেখো সেটি হলো নিচের যে কোনো 5টি উপসর্গ দ্বারা একটি করে শব্দ গঠন করো। অর্থাৎ আমরা যে উপসর্গগুলো দেখেছিলাম অ, অজ, অঘ, অনা, আন, আর, আব, তারপরে বদ, বর, কম, হাফ, ফুল, হেড, সাব, এইগুলা যে উপসর্গগুলো আমরা দেখেছি ওইখান থেকে 7টা বা 8টা উপসর্গ এইখানে দিয়ে দিবে এবং বলবে প্রতিটাই একটা করে শব্দ গঠন করতে। আর শব্দ গঠন তো তোমাদের এইখানে উদাহরণ দিয়েই দেখানো হয়েছে। এই যে অপ দিয়ে আমরা শব্দ গঠন করেছিলাম অপসংস্কৃতি, অপযশ। কার দিয়ে আমরা শব্দ গঠন করেছিলাম কারখানা, কারসাজি, কারবার। খাস দিয়ে আমরা শব্দ গঠন করেছিলাম খাসমহল, খাস খবর, খাস কামরা। এইগুলাই হলো শব্দ গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটি ছিল আমাদের উপসর্গের সম্পূর্ণ ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, প্রশ্নটি সমাধান করে দেওয়ার বা সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তুমি যদি একজন এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।